আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন লেটস গো বাংলাদেশ। আচ্ছা, আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র হিসেবে আমরা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই এর সময় আসলে কোন কোন ডকুমেন্টস গুলা শো করতে পারি, এই জিনিসটা নিয়ে এখন অনেক মানুষের মধ্যেই কনফিউশন আছে। তো আজকে আমি মোটামুটি ওই কনফিউশনটা ক্লিয়ার করার ট্রাই করতেছি। সর্বপ্রথম আমাদের দেখার বিষয় আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র হিসেবে আসলে আপনার কোন কোন ডকুমেন্টস আপনার কাছে ভিসা এম্বাসি চেয়ে থাকে। নর্মালি ওনারা চায় আপনি যদি ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট দিবেন, যে ব্যাংক স্টেটমেন্টে যদি শুধুমাত্র আপনি একা ভ্রমণ করেন সেই ক্ষেত্রে আপনার স্টেটমেন্টে যেন 20,000 টাকার মতো থাকে। 20,000 টাকার মতো আসলে এটা টাকায় যে 20,000 এটা কিন্তু ওনারা লিখে দেয় নাই, ওনারা লিখে দিছে $150 সমপরিমাণ বাংলা টাকা অথবা $150 আপনার অ্যাকাউন্টে বা আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র হিসেবে কিন্তু দেওয়াটা যথেষ্ট। তো $150 সমপরিমাণ বাংলা টাকা আমরা যদি এখন বাংলাদেশি টাকায় কনভার্ট করি তো মোটামুটি 15,000 16,000 এরকম আসে। তো আমরা ওটাকে টাকার ক্ষেত্রে যদি ধরে নিই, এই জন্য একটা আইডিয়াল হিসেবে আমরা 20,000 টাকা ধরে নিই। তো ইন্ডিয়ান ভিসা সেন্টার চাই আপনি $150 অথবা 20,000 টাকার আশেপাশে ওনাদেরকে দেখান যে আপনার ভ্রমণ করার ক্ষেত্রে এই টাকাটা আপনার কাছে আছে। তো নর্মালি ওনারা দেখতে চায় দুইটা জিনিস। একটা আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট দিতে চান আপনি, সেক্ষেত্রে আপনার 6 মাসের লেনদেন সহ আপনার ওই অ্যাকাউন্টে লাস্ট ব্যালেন্সটা যেন 20,000 টাকার আশেপাশে থাকে। অথবা ধরেন আপনার কাছে ব্যাংক স্টেটমেন্ট নাই, সেই ক্ষেত্রে আপনার একটা যে কোনো একটা ব্যাংকের কার্ডে অথবা যে কোনো ভাবে আপনার $150 সমপরিমাণ ডলার থাকলেই হয়েছে। এবার সেটা ক্যাশে থাকুক অথবা কার্ডে থাকুক, এটা ওনাদের কোনো ফ্যাক্ট না। তো নর্মালি আপনি ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যদি ট্যুরিস্ট ভিসা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার যে জিনিসটা দিলে সেটা অবশ্যই 6 মাসের লেনদেন সহ লাস্ট ব্যালেন্স 20,000 টাকা জন প্রতি আপনার যদি স্টেটমেন্ট দিতে পারেন সেক্ষেত্রে হয়ে যাচ্ছে। অথবা যদি আপনি স্টেটমেন্ট দিতে না পারেন সেক্ষেত্রে $150 বা $200 অথবা তার অধিক আপনার ডলার এন্ডোর্সমেন্ট দেখাইলেই হবে, আর নইলে আপনার $200 ক্যাশ দেখাইলেই হবে। আচ্ছা, নর্মালি এখন ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যত কোয়েশ্চেন আছে এটা আমি সলভ করার ট্রাই করি। ব্যাংক স্টেটমেন্টের যে নিয়মটা এটা আমি আপনাদেরকে বলি। নর্মালি আমরা দেখে থাকি যে 6 মাস অথবা 1 বছর অথবা 7 মাস, মানে নর্মালি আমরা 6 মাস একটা আইডিয়াল সময় ধরে নিয়ে ব্যাংক স্টেটমেন্টটা এম্বাসিতে শো করার ট্রাই করি যে আমার ডাচ বাংলা ব্যাংক অথবা ইসলামী ব্যাংক অথবা যে কোনো ব্যাংকে আমি 6 মাস লেনদেন করছি, লিস্ট আমার 6 মাসে যেন 6টা লেনদেন নিম্ন পক্ষে থাকে। দেখা গেছে প্রতি মাসে একটা লেনদেন হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি আমার ওই স্টেটমেন্টটা শো করে ভিসা আবেদনের জন্য দিতে পারি। তো লিস্ট 6 মাসের লেনদেন সহ, আর লাস্ট ব্যালেন্সটা তো ওই যে আপনাদেরকে বললাম $150 সমপরিমাণ বাংলা টাকা। তো আমরা এটা আইডিয়াল হিসেবে 20,000 টাকা ধরে ওই স্টেটমেন্টটা আমরা শো করতেছি। তো যদি মনে করেন আপনার 6 মাস ধরে লেনদেন হচ্ছে না, তো এরকম অনেক মানুষই আছে যারা মোটামুটি 4 মাসের লেনদেন দিয়েও কিন্তু ভিসা পেয়ে গেছে। তো আপনারা চাইলে দেখা গেছে যে আপনাদের 6 মাস লেনদেন হয় নাই, কিন্তু আপনাদের যে 4 মাস লেনদেন হয়েছে ওই 4 মাসের মধ্যেই মোটামুটি অনেকবার লেনদেন হয়েছে। দেখা গেছে যে আপনাদের 1.5 পাতা থেকে 2 পাতা স্টেটমেন্ট হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা 4 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়েও ভিসা পেয়ে যেতে পারেন। তবে অবশ্যই ওই ব্যাংক স্টেটমেন্টে কিন্তু আপনাদের লাস্ট ব্যালেন্সটা যেটা এটা 20,000 টাকা জন প্রতি রাখার ট্রাই করবেন। আচ্ছা, আপনার যদি একটা ব্যাংক স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আসলে কয়জন ট্রাভেল করতে পারে। নর্মালি আপনার যদি ফ্যামিলি থাকে, যেমন আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট, এখন আপনার ওয়াইফ আপনার সাথে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনার এই ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কিন্তু আপনার ওয়াইফও ট্রাভেল করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জন প্রতি যেহেতু 20,000 টাকা আপনার স্টেটমেন্টে লাস্ট ব্যালেন্স থাকার কথা, সেক্ষেত্রে আপনি এবং আপনার ওয়াইফ দুইজনের মিলে কিন্তু লাস্ট ব্যালেন্সটা 40,000 টাকার মতো রাখতে হবে। তাহলে আপনার এক ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনি এবং আপনার ওয়াইফ দুইজন ট্রাভেল করতে পারবেন। যদি আপনার সন্তান সন্ততি থাকে যাদের এখনো 18 বছর হয়নি বা ওনাদের কোনো ব্যাংক স্টেটমেন্ট নিজের নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সন্তান সন্ততিও চাইলে আপনার এই একই ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ট্রাভেল করতে পারবে বা ভিসা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে আপনার একজনের ব্যাংক স্টেটমেন্ট যদি আপনি শো করেন তাহলে
আপনার যে কয়জন সন্তান আছে, আপনি এবং আপনার ওয়াইফ সহ যে কয়জন আছেন, জনপ্রতি 20,000 টাকা সহ ধরুন যে আপনার 2 সন্তান এবং আপনার ওয়াইফ এবং আপনি, এই টোটাল 4 জন হচ্ছে আপনারা ট্রাভেল করতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে, অথবা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট, যে এই আপনার এক ব্যাংক স্টেটমেন্ট দিয়েই কিন্তু হয়ে যাবে ভিসা অ্যাপ্লাই। সেক্ষেত্রে করতে হবে কি, আপনার যে স্টেটমেন্টটা আছে, আপনার স্টেটমেন্টটা লাস্ট ব্যালেন্সটা কিন্তু জন প্রতি 20,000 হিসাব করে 4 জনের জন্য 80,000 টাকা রাখলেই আপনারা 4 জন অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে স্টেটমেন্ট যদি আপনার নামে হয়ে থাকে, ভিসা আবেদনের সময় আপনার ফাইলের সাথে হচ্ছে ব্যাংক থেকে সিল সই সহ নিয়ে অরিজিনাল হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের কপিটা আপনার ফাইলের সাথে দিবেন। আর বাদ বাকি যে 3 জন আছে, আপনার ওয়াইফ, আপনার 2 সন্তান, ওনাদের সাথে হচ্ছে দিবেন এই সেম ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি। নরমালি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার সময় অনেকেই হচ্ছে এজেন্ট ব্যাংকিং যে ওই স্টেটমেন্ট তুলে দেন, অথবা হচ্ছে আপনারা মোবাইলের পিডিএফ তুলে দেন, হচ্ছে গিয়ে ওইটা প্রিন্ট করে তারপরে হচ্ছে আপনারা সাবমিট করেন। আচ্ছা, এটা কিন্তু ভিসা মূলত এইভাবে দিলে ভিসা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা নরমালি কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট অথবা আপনারা যে প্রতি মাসে বেতন পাচ্ছেন ওই স্যালারি স্টেটমেন্ট, এই দুইটা থেকে যে কোনো একটা স্টেটমেন্ট কিন্তু আপনারা দিতে পারেন। ঠিক আছে, এখানে আরেকটা প্রশ্ন যেটা থাকে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি আপনার কোম্পানির নামে হয়ে থাকে, সেক্ষেত্রে কি আপনি ওটা শো করতে পারবেন কিনা? অবশ্যই শো করতে পারবেন। আপনার মনে করেন যে আপনার ব্যক্তির নামে আপনার ব্যাংক স্টেটমেন্ট নাই, আপনার ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার কোম্পানির নামে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার পেশাগত প্রমাণপত্র হিসেবে আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে, এবং ওই ট্রেড লাইসেন্সের ফটোকপির নামের যদি কোম্পানির নামের যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে চান, তখনই কিন্তু আপনারা দিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা দিতে পারবেন না। যেমন আপনি দিচ্ছেন হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার কোম্পানির নামে, কিন্তু আপনার কোম্পানির কোনো ডকুমেন্টস আপনি দিচ্ছেন না বা ট্রেড লাইসেন্স আপনি দিচ্ছেন না, তখন কিন্তু আপনারা এই কোম্পানির নামে যে ব্যাংক স্টেটমেন্ট এটা শো করতে পারবেন না। আচ্ছা, দেন আসি যে আপনার গেল হচ্ছে আপনি অথবা হচ্ছে আপনার পরিবার যদি এইভাবে আপনার একই ব্যাংক স্টেটমেন্ট দিতে চান, এটা তো গেল। আচ্ছা, নরমালি এরপরে হচ্ছে ডিপেন্ডেন্ট। নরমালি আপনার ওয়াইফ অথবা আপনার বাচ্চা, ওনারাও যদি আপনার উপরে ডিপেন্ডেন্ট থাকে, তাহলে কিন্তু আপনারা দেখা গেছে যে আপনার এক ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ওনাদেরটাও জমা দিতে পারবেন। এর বাইরেও কিন্তু আপনি কিছু কিছু মানুষেরটা জমা দিতে পারবেন, বা আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ওনারা নিয়ে জমা দিতে পারে। যেমন আপনার বাবা মা যদি আপনার উপরে ডিপেন্ডেন্ট থাকে, যে আপনি যে চাকরি করেন বা ব্যবসা করেন, আর্থিকভাবে ওনারা হচ্ছে আপনার উপরেই ডিপেন্ডেন্ট, তাহলে আপনার বাবা মা বা হচ্ছে আপনার ছোট ভাই যারা এখনো পড়াশোনা করতেছে, বা হচ্ছে যারা এখনো নাবালক আছে, যাদের এখনো ব্যাংক স্টেটমেন্ট নাই বা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাই, ওনারা কিন্তু চাইলেই আপনার ব্যাংক স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করে আপনার ভিসা আবেদন করতে পারবে। অথবা মনে করেন আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, ওনারাও কিন্তু চাইলে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে জমা দিতে পারবে। অথবা মনে করেন আপনার ব্যাংক স্টেটমেন্ট নাই, এই টোটাল প্রসেসটা আপনার ওয়াইফ, ঠিক আছে, যে আপনার ওয়াইফের ব্যাংক স্টেটমেন্ট আছে, উনি হচ্ছে আপনার ফ্যামিলিতে একমাত্র কাজ করে বা হচ্ছে ওনার উপরেই আপনারা সকলে ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফের ব্যাংক স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করে আপনারা সবাই জমা দিতে পারবেন। নরমালি মনে করেন আপনার ছোট ভাই অথবা বোন অথবা বড় ভাই অথবা বড় বোন, ওনারা যদি স্টুডেন্ট না হয়ে নিজেরা চাকরি করে অথবা নিজেরা ব্যবসা করে, তাহলে কিন্তু আপনাদের বা আপনার ব্যাংক স্টেটমেন্ট ওনাদের দিয়ে আপনারা কিন্তু ভিসা আবেদন করতে পারবেন না। এই হচ্ছে বিষয়। ওনারা যতদিন পর্যন্ত নাবালক আছে বা হচ্ছে স্টুডেন্ট হিসেবে আছে, ততদিন কিন্তু আপনারা আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ওনাদেরকে জমা করাইতে পারবেন। একদম সেম জিনিসটা যতদিন পর্যন্ত হচ্ছে আপনার সন্তানরা স্টুডেন্ট আছে বা নাবালক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টেটমেন্ট দিয়ে ওনারা জমা দিতে পারবে। যখনই তারা স্টুডেন্ট থেকে দেখা গেছে এনওসি দিয়ে ভিসা করতেছে বা ট্রেড লাইসেন্স দিয়ে ভিসা করতেছে, তখন কিন্তু ওনাদের যার যার নিজস্ব ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি স্টেটমেন্টের বিষয়। এবার আসি ডুয়াল কারেন্সি কার্ডের যে বিষয়টা। নরমালি আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে, তাহলে এমবাসি আপনাকে দিতে বলছে ডুয়াল কারেন্সি কার্ডের ফটোকপি ডলার এন্ডোর্স করে। তো নরমালি আপনারা যেটা করতে পারেন, যে কোনো একটা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে হচ্ছে আপনারা যে কোনো একটা ভিসা কার্ড নিতে পারেন। অবশ্যই আপনারা এটা বলে নেবেন যে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করব অথবা হচ্ছে বিদেশ ভ্রমণের জন্য আমি এই কার্ডটা নিতে চাচ্ছি, তাহলে আমাকে হচ্ছে ডুয়াল কারেন্সি একটা কার্ড দেন।
নর্মালি হচ্ছে আপনাদেরকে যে এরকম যেটা এটা হচ্ছে মোটামুটি আপনার নর্মালি কি ডাচ বাংলা ব্যাংকের ট্রাভেল কার্ড, তারপরে এই যে এটা হচ্ছে ইসলামী ব্যাংকের ডুয়াল কারেন্সি ট্রাভেল কার্ড, ঠিক আছে। তো এগুলা হচ্ছে আপনারা নিতে পারেন। এই কার্ডগুলা আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে আসলে কোন ব্যাংক সবচাইতে দ্রুত সময়ে আপনাদেরকে এই কার্ডগুলা ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে। কারণ নর্মালি হচ্ছে আমি আমার এই ইসলামী ব্যাংকের কার্ড পাইছিলাম হচ্ছে 1 মাসের পরে, আর এই যে ডাচ বাংলা ব্যাংকের এই কার্ড পাইছিলাম আমি মোটামুটি 2.5 মাস পরে। তো আপনারা এখন যেহেতু হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্কে ভিসা আবেদন কেন্দ্রে জমা দেওয়ার ক্ষেত্রে একদিন পরেই আপনাদের ভিসা জমা দেওয়ার ডেট পড়তেছে, সেক্ষেত্রে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে কোন ব্যাংকে আসলে কার্ডটা সবচেয়ে দ্রুত সময় দেয়। কারণ 1 মাস আপনি যদি বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাত থেকে 1 মাস সময় চলে যাচ্ছে। এর চাইতে বেটার আপনি হচ্ছে আইএফআইসি অথবা হচ্ছে এমটিবি অথবা ওয়ান ব্যাংক, অনেক ব্যাংক আছে যারা হচ্ছে 1 সপ্তাহ অথবা 10 দিনের মধ্যে আপনারা ডুয়াল কারেন্সি কার্ড ডেলিভারি দেয়, আপনারা ওই কার্ডটা করে নেবেন। তাহলে হচ্ছে দেখা গেছে এই কার্ডের এগেইনস্টে আপনারা পাসপোর্টের মধ্যে এই যে এরকম ভাবে ডুয়াল কারেন্সি কার্ডের এগেইনস্টে কিন্তু আপনারা ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে পারবেন। যেমন নর্মালি এখানে এই যে 1000, 5000 অথবা হচ্ছে $500 আপনারা কিন্তু করে নিতে পারবেন। একজনের জনপ্রতি হচ্ছে $12,000 পর্যন্ত লিমিট থাকে 1 বছরে। আপনারা যদি মনে করেন যে কোনো একটা ব্যাংকে করেন ইসলামী ছাড়া, ইসলামী ব্যাংকে মূলত হচ্ছে 500 অথবা 1000-এর উপরে দেয় না। আপনারা যদি মনে করেন ওয়ান ব্যাংক অথবা আইএফআইসি তে করেন, আপনারা কিন্তু চাইলে অনায়াসে 5000 অথবা হচ্ছে $6000 এন্ডোর্স করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই ডলার এন্ডোর্সমেন্টটা করে আপনারা জাস্ট হচ্ছে এই কার্ডের এপিটোপিট ফটোকপি আর হচ্ছে জাস্ট আপনারা যে ব্যাংক থেকে এইভাবে এন্ডোর্স করছেন এইটার ফটোকপি, এই দুটা জিনিস দিয়েই কিন্তু আপনারা ব্যাংক স্টেটমেন্টের অল্টারনেটিভ হিসেবে ভিসা আবেদন করতে পারবেন। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার ডুয়াল কারেন্সি কার্ডের যে বিষয়টা। এটা নর্মালি আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই। ডুয়াল কারেন্সি কার্ড ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে যেমন আপনার এক ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনার ফুল ফ্যামিলি জমা দিতে পারতেছেন, ডুয়াল কারেন্সি কার্ডের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম। ডুয়াল কারেন্সি কার্ডের ক্ষেত্রে নর্মালি যারা প্রাপ্তবয়স্ক আপনার উপরে যদি ডিপেন্ডেবল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওনাদের প্রত্যেকের জনপ্রতি ডুয়াল কারেন্সি কার্ডটা প্রোভাইড করতে হবে, ঠিক আছে। নর্মালি দেখা গেছে যে আপনি করলেন, আপনার ওয়াইফেরও কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড থাকা লাগবে যদি জমা দিতে চান দুইজন একসাথে। এরপরে আসি এসবিআই ট্রাভেল কার্ড। যদি মনে করেন এই ট্রাভেল কার্ডটা করার সময়ও আপনার হাতে না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ব্যাংক স্টেটমেন্ট বা হচ্ছে আর্থিক সচ্ছলতার প্রমাণপত্রের স্টেপটা বাদ দিয়ে বাদ বাকি সকল বিষয় যেগুলো আছে ওই দিকগুলা খেয়াল রেখে ভিসা অ্যাপ্লাই করবেন। করার পরে যেদিন হচ্ছে আপনি ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে যাবেন আপনার ফাইল, ওইখানে গিয়ে বলবেন আমি এসবিআই ট্রাভেল কার্ড করতে চাই বা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ট্রাভেল কার্ড করতে চাই। তাহলে হচ্ছে ওইখানে গেলে ইনস্ট্যান্ট আপনাকে ইন্ডিয়ান ট্রাভেল এজেন্সির বা হচ্ছে এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ট্রাভেল কার্ড আপনাকে দিবে, এরকম একটা কার্ড আপনাকে দিবে। আর হচ্ছে আপনাকে কি করবে, পাসপোর্টের মধ্যে এন্ডোর্স করে দিবে $150, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে ওনারা বাংলা টাকায় ক্যাশ $150 নিবে। নর্মালি এখন মনে হয় হচ্ছে ওনারা ডলার হিসাব করার ক্ষেত্রে 118 টাকা করে ডলার হিসাব করতেছে, যেটা হচ্ছে বাংলা টাকায় মোটামুটি $150 সমপরিমাণ বাংলা টাকা যদি আমরা ধরি তাহলে হচ্ছে 17,700 টাকার মতো আসতেছে। এর আচ্ছা, এটা হচ্ছে 118 টাকা বা প্লাস মাইনাস হইতে পারে। অনেক সময় ওনারা হচ্ছে কার্ডের টাকা যা কিছু আছে কার্ডের পেমেন্ট ওই টাকার মধ্যে রেখে দেয়, এই কারণে তো মোটামুটি আপনারা 17-18 হাজার বা 18,500 টাকার মতো লাগতে পারে $150 যদি আপনারা এন্ডোর্স করতে চান। যদি আপনারা এটা এন্ডোর্স করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলাদা আলাদাভাবে এন্ডোর্স করতে হবে, বা আপনারা এক কার্ডের মধ্যে দেখা গেছে অ্যামাউন্টটা একটু বেশি ভরে নিলে আপনি এবং আপনার ওয়াইফ অথবা আপনার ফ্যামিলি সহ কিন্তু ট্রাভেল করতে পারবেন। এই জায়গায় একটা মুখ্য বিষয় সেটা হচ্ছে আপনি যদি এই কার্ড অ্যাপ্লাই করেন, এই কার্ড আপনি দেখা গেছে ক্যাশ টাকা দিয়ে নিলেন, এন্ডোর্স করে নিলেন, কিন্তু আপনি ভিসা পাইলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এই টাকা উত্তোলন করতে পারবেন না। দেখা গেছে যে আপনার আশেপাশে আপনার পরিচিত বা বন্ধু বান্ধব ওনাদেরকে যদি আপনি আপনার কার্ড অথবা কার্ডের ডিটেলস অথবা পিন নাম্বার দিয়ে দেন, ওনারা কিন্তু ইন্ডিয়া থেকে গিয়ে এই টাকাটা উইথড্র করে নিয়ে আসতে পারবে, এছাড়া কিন্তু আপনি পারবেন না। নর্মালি অনেকে বলে যে গুলশানে হচ্ছে এসবিআই এর যে বুথ আছে বা হচ্ছে এসবিআই এর যে ব্যাংক আছে ওইখানে দৌড়াদৌড়ি করলে পারা যায়, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক হ্যাসেল নিতে হবে আপনাকে এই টাকাটা উইথড্র করার জন্য। এরপরে আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেকে মানি এক্সচেঞ্জ থেকে এন্ডোর্স করে নিতে চাই।
দেখা গেছে আমাদের কোনো কার্ড নাই, জাস্ট মানি এক্সচেঞ্জে গেলাম বা হচ্ছে যে কোনো একটা সরকারি ব্যাংকে গেলাম, ওই ব্যাংক থেকে আমাকে একটা কি দিল, মানে একটা সার্টিফিকেট দিল যে আমি এই পরিমাণ ডলার কিনছি, আর হচ্ছে আমার পাসপোর্টের পিছনে একটা সিল মেরে দিল। ঠিক আছে, তো এই জিনিসটা করলে হয় কি, নর্মালি আগে এটা দিয়ে কিন্তু প্রায়শই অনেক মানুষই ভিসা পাইতো। দেখা গেছে যে আপনি সোনালী ব্যাংকে গেলেন বা হচ্ছে জনতা ব্যাংকে গেলেন, ওনাদের কাছ থেকে আপনি $200 কিনলেন, বাংলা টাকা ক্যাশ দিয়ে আপনি হচ্ছে ডলারটা নিয়ে নিলেন, এবং হচ্ছে আপনার পাসপোর্টে একটা সিল মেরে দিল, এবং ব্যাংক থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিল যে নেন ভাই, এই যে আপনি যে ডলার এন্ডোর্স করছেন বা হচ্ছে কিনেছেন, এটার সার্টিফিকেট। নর্মালি ওই সার্টিফিকেট আর হচ্ছে এই যে এই এন্ডোর্সমেন্টের ফটোকপি, এই দুইটা দিলেই কিন্তু এতদিন ভিসা হয়ে যেত। কিন্তু এখন দেখা গেছে যে যে কোনো মানি এক্সচেঞ্জই হচ্ছে এরকম একটা সিল বানায় দেয়, আর হচ্ছে ওই সার্টিফিকেটটা জাস্ট হচ্ছে প্রিন্ট, মানে যে কোনো একভাবে প্রিন্ট করে ওনারা বের করে দেয়। দেন হচ্ছে আপনার কি করতে হয় যে এইটা দিয়ে যাতে আপনি ভিসা পেতে পারেন। এখন কথা হচ্ছে আপনি যখন এই সার্টিফিকেট আর হচ্ছে এই এন্ডোর্সমেন্টের ফটোকপি নিয়ে আপনারা এম্বাসিতে যাবেন জমা দেওয়ার জন্য, ওইখানে তো আপনার মনে করেন এই যে এই দুইটা জিনিস দেখলো, প্লাস আপনার কাছে যদি ক্যাশ ডলার দেখতে চায় আপনি ওইটাও দেখায় দিলেন, কিন্তু ভিসা তো আর আসলে আপনার ওই আবেদন কেন্দ্র থেকে দিচ্ছে না, ভিসাটা দিচ্ছে নর্মালি আপনাকে হাই কমিশন বা এম্বাসি। ওই পর্যন্ত যখন যাবে তখন তো আর ওনারা আপনার কাছে ক্যাশ ডলারটা চাইলেও দেখতে পারতেছে না। তো এই কারণে আমি বলবো যে এই জিনিসটা আপনারা স্কিপ করার ট্রাই করেন। আপনি একটা কার্ড করে নেন, যেটা দিয়ে আপনি মোটামুটি কার্ডের মেয়াদ যতদিন আছে ততদিন আপনারা লেনদেন করতে পারবেন, ভিসা আবেদন করতে পারবেন। আর যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে ওটাতে লিগাল ভাবে আপনারা লেনদেন বাড়াতে থাকেন, যেটা দিয়ে আপনারা সারা বছর সারা জীবন মোটামুটি মরার আগ পর্যন্ত ভিসা আবেদন করতে পারবেন। নর্মালি এই মানি এক্সচেঞ্জ থেকে এন্ডোর্স করা বা হচ্ছে কোনো একটা ব্যাংক থেকে জাস্ট হচ্ছে ডলার কিনে নিয়ে এন্ডোর্স করা, এটা আসলে এখন ভিসা এম্বাসি ওইরকম ভাবে বিশ্বাস করতেছে না। তাই হচ্ছে আমি বলবো যে আপনারা মানি এক্সচেঞ্জ থেকে নর্মালি দিলে এখন আর হয়ই না, আগে যে পরিমাণ হইতো এখন হচ্ছে আর হয়ই না। ঠিক আছে, তো আপনারা মানি এক্সচেঞ্জ তো স্কিপ করবেনই। নর্মালি সরকারি ব্যাংক থেকে হচ্ছে বা হচ্ছে যে কোনো একটা ব্যাংক থেকে আপনারা যদি ডলার কিনে নিতে চান আর হচ্ছে ওই সার্টিফিকেট দেখায় ভিসা আবেদন করতে চান, এই জিনিসটা হচ্ছে আপনারা মোটামুটি কমায় দেন, কারণ এটাতে কিন্তু ভিসা রেশিও অনেক কম হয়। কারণ বেশিরভাগ ট্রাভেল এজেন্সি বা হচ্ছে মানি এক্সচেঞ্জ ওনারা হচ্ছে এই জিনিসটা এখন ফেক দিতে পারে, যে কারণে এম্বাসি আর ওই রকম ভাবে এই জিনিসটার উপরে ট্রাস্ট করে না। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের ব্যাংক স্টেটমেন্ট অথবা হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট, সর্বোপরি হচ্ছে আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র হিসেবে যে ডকুমেন্টস গুলো আপনাদেরকে দিতে বলছে এম্বাসি, অথবা আপনারা কিভাবে হচ্ছে কত সহজভাবে এই জিনিসটা দিতে পারবেন, আমি হচ্ছে বিশ্লেষণ করার ট্রাই করলাম। আরো যদি আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে বা হচ্ছে আরো অন্যান্য কোনো বিষয়ে যদি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব পরবর্তী কোনো ভিডিওতে ওই বিষয়ে একটু সমাধান করে দেওয়ার জন্য। আর আমার এই চ্যানেল লেটস গো বাংলাদেশ, সেম ফেসবুক পেজ আপনারা যারা দেখতেছেন লেটস গো বাংলাদেশ, আপনারা অবশ্যই হচ্ছে যদি ইউটিউবে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিয়ে রাখবেন। যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক দিবেন, একটা ফলো দিয়ে রাখবেন। আর আমি হচ্ছে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যত ধরনের কনফিউশন আপনাদের মধ্যে থাকে, আমি কিন্তু এটা মানে সলভ করার ট্রাই করি। আপনারা হচ্ছে ইন্ডিয়ান রিলেটেড যে কোনো ট্যুর অথবা ট্রাভেল রিলেটেড যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি হচ্ছে সর্বোপরি ট্রাই করব সমাধান করে দেওয়ার জন্য, সেটা ভিডিও আকারে হোক অথবা আপনাদের কমেন্টের রিপ্লাই আকারে হোক, ইনশাল্লাহ। আর সে পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে দেখা হওয়ার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।